সাইবার সিকিউরিটি ট্রেনিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি। গতকাল গত ক্লাসে আমরা সাইবার সিকিউরিটির বেসিক ধারণা এবং স্মার্টফোনের সিকিউরিটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সোশ্যাল মিডিয়া সিকিউরিটি নিয়ে আলোচনা করব। তো এই কথাগুলো গত ক্লাসে বলেছিলাম, তারপর আজকে একটু জাস্ট রিভিউ করছে যে কেন এই ট্রেনিং। প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারী সাইবার আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি থেকে তাদেরকে রক্ষা করার জন্য বা সাইবার আক্রমণ থেকে সাধারণ মানুষকে হেফাজত করার জন্য কিন্তু এই ট্রেনিংটা, এবং মানুষকে সচেতন করার উদ্দেশ্য। তো আমার সম্পর্কে এর আগে আমি বলেছিলাম, আমি তুখরিজুল ইনাম শামীম, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমি সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। তো একজন স্মার্টফোন ব্যবহারকারীকে সাইবার নিরাপত্তার ব্যাপারে কি কি বিষয় জানা দরকার? এখানে অনেক বিষয় আছে সাইবার সিকিউরিটি বিষয়। সকল বিষয় একজন স্মার্টফোন ব্যবহারকারীকে জানা প্রয়োজন নাই, কিন্তু একজন স্মার্টফোন ব্যবহারকারী মানেই হচ্ছে সে সাইবার ওয়ার্ল্ডের সাথে যুক্ত। যেহেতু তিনি বা আমরা সবাই সাইবার ওয়ার্ল্ডের সাথে যুক্ত, এই কারণে সাইবার সিকিউরিটির বেসিক কিছু ধারণা আমাদের সবারই দরকার। তো বেসিক কি কি বিষয় জানা দরকার আমাদের? ডিভাইস বা স্মার্টফোনের নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ার সিকিউরিটি, ইমেলের নিরাপত্তা, ব্রাউজারের নিরাপত্তা, অনলাইনে কেনাকাটার নিরাপত্তা ঝুঁকি, বিভিন্ন ধরনের হ্যাকিং টেকনিক, কি কি উপায়ে একজন হ্যাকার আক্রমণ করতে পারে। এছাড়াও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো একজন স্মার্টফোন ব্যবহারকারীকে অবশ্যই জানা দরকার। জানলে তিনি নিরাপদে নিশ্চিন্তে সাইবার ওয়ার্ল্ডে বিচরণ করতে পারবেন, বা মোবাইলে ইন্টারনেট কানেক্টেড। আমাকে হয়তো সেভাবে টার্গেট করা হয় নাই। যদি টার্গেটেড অ্যাটাক নামে একটা অ্যাটাক আছে, যে হ্যাকাররা যদি আপনাকে, আমি ব্যক্তি তুখরিজুল নামকে যদি টার্গেট করে, তাহলে কিন্তু আহ, আমার ক্ষতি করে ফেলতে পারবে। এই ক্ষতিটা বিভিন্ন ধরনের হতে পারবে। বাংলাদেশের প্রায় লিঙ্কডইন ব্যবহার করেন, টুইটার ও মাইক্রো ব্লগিং এর ক্ষেত্রে, টুইটার অথবা এক্স মাইক্রো ব্লগিং এর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে। তো সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা কেন জরুরি? আমরা প্রায় সব মানুষই যারা মোবাইল ব্যবহার করেন বা স্মার্টফোন ব্যবহার করেন, তারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, এবং সবাই ফেসবুকের সাথে যুক্ত। তো ফেসবুক মানেই কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যাল মিডিয়াকে আহ অবশ্যই সিকিউর করতে হবে। যদি সিকিউর না করি, তাহলে আপনার বা আমার ব্যক্তিগত তথ্য অন্য কেউ ব্যবহার করতে পারবে, করে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে। এজন্য অবশ্যই সোশ্যাল মিডিয়ার সিকিউরিটিটা দরকার। তো ফেসবুকে, অর্থাৎ সবচেয়ে বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক, ফেসবুকের সচরাচর নিরাপত্তা ঝুঁকি বা কি কি ঝুঁকি রয়েছে, যার মাধ্যমে আহ, একজন ফেসবুক ইউজার বা একজন স্মার্টফোন ব্যবহার করে ক্ষতির শিকার হতে পারেন। এক নম্বর হচ্ছে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হয়রানি। আপনার ব্যক্তিগত তথ্য, আপনার নাম, আমরা যে ব্যক্তিগত তথ্যগুলো শেয়ার করি, নাম, জন্ম তারিখ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার,
আমার ছবি, এগুলো ব্যবহার করে কিন্তু আহ, আপনাকে হয়রান করতে পারে একজন হ্যাকাররা। কি কিভাবে হয়রান করতে পারে এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। আহ, আরেকটা বিষয় হতে পারে যে অ্যাকাউন্ট হ্যাক। আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে। হ্যাক করে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছেন না, এই অ্যাকাউন্টটা অন্য কেউ নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এবং আপনার হয়ে দেখা যাচ্ছে যে আপত্তিকর বিভিন্ন বিষয় শেয়ার করছে বা বিভিন্ন ক্রাইম করছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে। তখন কিন্তু আপনারা এটা আহ, একটা বিড়ম্বনায় পড়তে হয়। এরপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফেসবুক যেহেতু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি এটা নিয়ে আসলে আলাদা ক্লাস আছে, এটা নিয়ে বুঝতে হলে অনেক, প্রায় 1 ঘন্টা বা তারও বেশি এটা আলোচনা করার মতো বিষয় এখানে। তো সংক্ষেপে বলে রাখি যে আপনার সাথে রিলেশনশিপ তৈরি করে আপনার ব্যক্তিগত তথ্য হাতে নেওয়ার মাধ্যমে যে একটা হ্যাকিং হয় সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। কয়েক বছর আগে আপনার একটা নিউজ এসেছিল, আপনারা দেখেছেন যে আহ, ইন্ডিয়ান অনেকগুলো আহ, রয়ের অনেক বড় বড় কর্মকর্তারা কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছিলেন। অন্য দেশের গোয়েন্দা কর্মকর্তারা রয়ের কর্মকর্তাদেরকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান নিরাপত্তার ইনফরমেশন গুলো হাতিয়ে নিয়েছিল। এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টা এমন কঠিন বা এমন সফিস্টিকেটেড যে এটা আসলে যে কোনো শিক্ষিত ব্যক্তি বা যে কোনো ব্যক্তি কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শিকার হতে পারে এবং এখানে হচ্ছেও। যে আমরা যে মোবাইলে ওটিপির মাধ্যমে যে টাকা ট্রান্সফার করে নেওয়া, যে আপনাকে বললে যে আমি ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য হালনাগাদ করা প্রয়োজন, এই জন্য আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এটা একটু শেয়ার করেন। তখন কিন্তু আমরা দিয়ে দিই। আমরা জানি যে ওটিপি দেওয়া ঠিক না, না জানার পরেও কিন্তু আমরা অনেকেই কিন্তু দিয়ে দেয়। কারণ কি, ওই মুহূর্তে কিন্তু হ্যাকাররা আপনাকে হিপনোটাইজ করে ফেলে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এবং এই সচেতনতা না থাকার কারণে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আহ, যথেষ্ট সচেতনতা না থাকার কারণে কিন্তু আহ, অধিকাংশ মানুষই এই ট্র্যাপে পড়ে যায়। এই জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু অনেক আমাদের জানা প্রয়োজন। তো ফেসবুকও কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। ফিশিং আক্রমণ এবং প্রতারণা। ফেসবুকের মাধ্যমে আরেকটা যেটা অ্যাটাক হয় সেটা হচ্ছে ফিশিং আক্রমণ। ফিশিং আক্রমণ বলতে এরকম, মনে করেন যে আহ, একটা লিঙ্ক দিল, দিয়ে বললো যে আপনারা যারা আহ, ইসলামী ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং আছে তারা সবাই দ্রুত পাসওয়ার্ড চেঞ্জ করেন নিচের লিঙ্কে, যে তাছাড়া কিন্তু সবারটা হ্যাক হয়ে যাবে। এরকম বলে একটা ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং এর মতো একটা হুবহু একটা সাইট বানিয়ে একটা লিঙ্ক বানিয়ে আপনাকে দিয়ে দিল, আপনি ওখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেন। দেখা যায় যে ওটা আসলে ইসলামী ব্যাংকের সাইট না, ওটা আসলে একটা ফিশিং সাইট। ইসলামী ব্যাংকের মতো হুবহু, কিন্তু ইসলামী ব্যাংক আইবিবিএল পোর্টাল ডট ইসলামিকবিডি.কম, ওটা আইবিবিএল না থেকে আইবিবিআই আছে, বা আইবিবি অন্য কিছু আছে, যে একটা অক্ষর চেঞ্জ হলে কিন্তু নতুন একটা ইউআরএল তৈরি হয়। তখন কিন্তু এটা একটা ফিশিং সাইট হয়ে যায় এবং আমরা অনেকেই বুঝতে না পারার কারণে কিন্তু আমরা ইনফরমেশন দিয়ে দিয়ে এখানে আমরা বিপদে পড়ি। তো এই জন্য ফিশিং আক্রমণ কি এবং কিভাবে কত উপায়ে ফিশিং আক্রমণ হতে পারে সেই বিষয়ে কিন্তু আমাদের জানা দরকার। এবং ফিশিং আক্রমণ হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে এই ফেসবুকের মাধ্যমে কিন্তু ফিশিং অ্যাটাক হয়ে থাকে। এরপর ম্যালওয়্যার এবং ক্ষতিকারক লিংক। যেসব লিংকে ক্লিক করলে আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হবে বা ভাইরাসে আক্রান্ত হবে, এরকম একটা লিংক আপনাকে দিয়ে একটা আকর্ষণীয় ভাবে আপনার সামনে উপস্থাপন করলো, যেখানে ক্লিক করলে আপনার অনেক গুরুত্বপূর্ণ নিউজ পাবেন, বা এমন একটা গুরুত্বপূর্ণ ছবি বা লিংক দিয়ে আপনাকে বললো যেখানে ক্লিক করলে আপনার এই উপকার হবে।
আপনি ওখানে না বুঝে ক্লিক করলেন, এটা বুঝতে পারলেন না যে আসলে একটা মেইলওয়্যার বা ক্ষতিকারক লিঙ্ক, আপনি ক্লিক করে দিলেন। তখন কি হয় যে আপনার ল্যাপটপ অথবা মোবাইল ম্যালওয়্যারে আক্রান্ত হয়ে যায়। তো এই জন্য ম্যালওয়্যার কি, কিভাবে ম্যালওয়্যার আপনার পিসি কে বা আপনার মোবাইলকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সে বিষয়ে কিন্তু আপনার বা আমাদের সচেতন থাকতে হবে বা জানতে হবে এই বিষয়গুলো। তো ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হয়রানি, এটা নিয়ে আমরা ডিটেলস বলবো বলেছিলাম এর আগে। তো এটা নিয়ে আসলে আমরা একটু কথা বলি। ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কিভাবে হয়রান করে বা আপনাকে হ্যারাসমেন্ট করে। দেখা যাচ্ছে যে আপনার তথ্য বা আপনার ছবি দিয়ে ফেক বা ডুপ্লিকেট আইডি খুলে আপনার নামে বিভিন্ন রকম আপত্তিকর ছবি বা ভিডিও শেয়ার করছে। সবাই মনে করতেছে আপনি শেয়ার করতেছে, অথচ আপনি শেয়ার করেন না, এটা আপনার নামে ফেক বা অন্য কেউ এটা করছে। তো এ ধরনের বিড়ম্বনা হতে পারে। আবার আরেকটা বিষয় হতে পারে যে আপনার ক্রেডিট কার্ড হ্যাক হয়ে যেতে পারে ফেসবুকের মাধ্যমে। কিভাবে? ধরেন আপনি আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং বার্থডে, ঠিক আছে, এই দুটো আপনি শেয়ার করে রাখছেন। আপনি যখন ফেসবুকে কোনো কিছু শেয়ার করবেন বা কোনো তথ্য দেবেন, তখন কিন্তু আপনাকে জানতে হবে কোন তথ্যটা সেনসিটিভ, কোন তথ্যটা লেস সেনসিটিভ, কোন তথ্যটা লেস ইম্পর্টেন্ট। এই ক্লাসিফিকেশনটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। যেমন আপনার ক্রেডিট কার্ডের তথ্য বা ক্রেডিট কার্ড নাম্বার বা আপনার ডেবিট কার্ড নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বার্থডে, এই কয়েকটা বিষয় কিন্তু খুবই সেনসিটিভ বিষয়। এগুলো যদি আপনি পাবলিক করে রাখেন ফেসবুকে, তাহলে কি হবে যে একজন হ্যাকার, সে যদি কোনোভাবে আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা পেয়ে যায় এবং আপনার বার্থডে জানে এবং আপনার মোবাইল নাম্বার জানে, ইমেল অ্যাড্রেস জানে, তাহলে কিন্তু সে কিন্তু ডুপ্লিকেট কার্ড তৈরি করে ফেলতে পারবে এবং এর মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে পারবে। তো এই জন্য কোন তথ্যটা ফেসবুকে দেওয়া প্রয়োজন, কোনটা দেওয়া প্রয়োজন না, বা কোনটা দিলে আহ, কি ক্ষতি হবে, এই ক্লাসিফিকেশনটা কিন্তু আমাদের সবাইকে জানতে হবে। আমরা যারা ফেসবুক ব্যবহার করছি, সবাইকে এই ক্লাসিফিকেশনটা জানতে হবে। এই ক্লাসিফিকেশন না জানলে আমরা যে কোনো সময় বিপদে পড়বো। তো ফেসবুকের এই তথ্য ক্লাসিফিকেশন নিয়ে আসলে আরো এক ঘন্টা আলোচনা করা সম্ভব, যে কিভাবে ক্লাসিফাই করা যায়, কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না। তো আমি জাস্ট আপনাদেরকে সচেতন করার জন্য সংক্ষেপে বলে যাচ্ছি, আপনারা এই বিষয়গুলো আহ ইউটিউবে সার্চ দিয়ে আরো ডিটেলস জানতে পারবেন এবং জানার চেষ্টা করবেন। মানহানির উদ্দেশ্যে বিকৃত তথ্য বা ছবি ব্যবহার করে। এরপরে মেসেঞ্জারে উত্তক্ত করা বা হয়রানি করা, যে আপনার ফেক আইডি করে অন্য কাউকে, কোনো মেয়েকে বা অন্য কাউকে উত্তক্ত করছে বা যৌন হয়রানি করছে আপনার আইডি দিয়ে। তখন কিন্তু আপনি এটার জন্য দায়বদ্ধ হয়ে যাবেন এবং পুলিশ কিন্তু তখন আপনাকে খুঁজবে। তো এজন্য আহ ব্যক্তিগত তথ্য ফেসবুকে শেয়ার করার ক্ষেত্রে খুবই সচেতন থাকা দরকার, যে কোন তথ্যটা শেয়ার করা যাবে, কোন তথ্যটা করা যাবে না, এবং কে ডুপ্লিকেট আইডি খুলেছে কিনা, এটা আসলে আমরা কিভাবে জানবো, এটা আমরা পরে আলোচনা করতেছি। তো এই বিষয়গুলো এইভাবে কিন্তু হ্যাক হতে পারে। তো ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হয়রানির কারণ বা কেন আপনার এটা হয়রানির শিকার হয়, তার অন্যতম কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে এই যে তথ্য ক্লাসিফিকেশন না জানা, যে ইনফরমেশন ক্লাসিফিকেশন না জানা। আপনি যখন যে কোনো তথ্য শেয়ার করছেন, কোনটা সেনসিটিভ, কোনটা লেস সেনসিটিভ, কোনটা সেনসিটিভ না, এই তিনটা ক্লাসিফিকেশন বা তিনটা পার্থক্য কিন্তু আপনাকে জানতে হবে। এটা না জানার কারণে হ্যাকাররা আপনাকে সহজে হ্যাক করে ফেলতে পারে। আর একটা কারণ হচ্ছে অপরিচিত বা স্বল্প পরিচিত বা সন্দেহজনক ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা। আপনি একজন ব্যক্তিকে চিনেন না, জানেন না, এরকম ব্যক্তিকে আপনি ফ্রেন্ড লিস্টে অ্যাড করে রেখেছেন। ফলে কি হচ্ছে, সে যে আপনাকে স্পাইং করছে, আপনার তথ্য ব্যবহার করে সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনি এটা বুঝতে পারতেছেন না। এর জন্য ফ্রেন্ড লিস্টে কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ব্যক্তি থাকা উচিত না। কারো অপরিচিত ব্যক্তির ফেসবুক রিকোয়েস্ট গ্রহণ করা উচিত না। গ্রহণ করলেও সেগুলোকে কিন্তু আনফ্রেন্ড করে দিতে হবে। ফেসবুকের প্রাইভেসি সেটিং দুর্বল থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
ফেসবুকের প্রাইভেসি সেটিং নিয়ে কিন্তু আমরা কেউই অ্যাওয়ার না। ফেসবুকে কি কিভাবে প্রাইভেসি সেটিং আছে, কত ধরনের সেটিং আছে, এই প্রাইভেসি সেটিং নিয়ে আসলে 2 ঘন্টার ক্লাস করা সম্ভব। যে কোথায় কোথায় প্রাইভেসি সেটিং আপনার চেক করতে হবে, কিভাবে এটাকে ইন অর্ডার করতে হবে। ফেসবুক কিন্তু সকল অপশন দিয়ে রেখেছে। ফেসবুক কিন্তু আপনাকে ট্রেনিং দেয় না, কিন্তু আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। না জানার কারণে কিন্তু আমরা অনেকেই আহ, সমস্যায় পড়ছি প্রাইভেসি সেটিংটা দুর্বল থাকার কারণে। তো এখন আহ ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হয়রানি রোধে আমরা আসলে কি করব? অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না, এর একটা কারণ। এটা অবশ্যই 1 নম্বরে হচ্ছে কোনো আননোন পার্সন বা সন্দেহজনক পার্সনের কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে না, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রাইভেসি সেটিং ঠিক রাখতে হবে। আপনি ফেসবুকের প্রাইভেসি সেটিং এ দেখলে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, যে আপনার কোন ইনফরমেশন কে দেখতে পারবে, কাকে কতটুকু দেখতে পারবে, কে শেয়ার করতে পারবে, কে রিশেয়ার করতে পারবে। এগুলো অনেক অপশন আছে, এগুলো কিন্তু আপনাকে মাঝে মাঝে রিভিউ করতে হবে। ফেসবুক ফেসবুক কিন্তু সিকিউরিটি প্রাইভেসি সেটিং গুলো সময় সময় চেঞ্জ করে। এই জন্য আপনাকে প্রতি মাসে একবার হলেও এটা রিভিউ করে আপনাকে ঠিক করতে হবে। এবং প্রাইভেসি সেটিংটা রিভিউ করারও কিন্তু অপশন আছে ফেসবুকে। তো সেটিং এ গেলে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। এগুলো দেখে আপনাকে এই প্রাইভেসি সেটিংটা ঠিক করতে হবে। এরপর ফ্রেন্ড লিস্ট অর্গানাইজ করা, এটাকে আপনাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ফিচার ফেসবুকের। এটা কিন্তু অনেকে আমরা ব্যবহার করি না। ফেসবুকে কিন্তু ফ্রেন্ড লিস্ট অর্গানাইজ করা যায়। অর্গানাইজ করা বলতে, যেমন আমার ধরেন 1000 জন ফ্রেন্ড আছে, তার মধ্যে আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজনের মধ্যে আছে 100 জন। আহ তারপর ইউনিভার্সিটি ফ্রেন্ড আছে 200 জন, কলিগ আছে 300 জন। তো কোনগুলা কলিগ, কারা কলিগ, কারা ইউনিভার্সিটি ফ্রেন্ড, কারা রিলেটিভ বা আত্মীয় স্বজন, এটা কিন্তু আলাদা ভাবে ভাবে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। কিন্তু এটা যদি অর্গানাইজ করে রাখেন, এটা ফ্রেন্ড লিস্ট অর্গানাইজ করার একটা অপশন আছে, এটা কিন্তু আলাদা ভাবে সাব লিস্ট করা যায়। তখন যদি এটা লিস্ট করে রাখেন, তো একটা দেখা যাচ্ছে আপনি অফিসের একটা তথ্য শেয়ার করবেন, আপনি চাচ্ছেন যে এই তথ্যটা আপনার অফিসের কলিগ বাদে সবাই দেখুক। তাহলে কিন্তু যদি ফ্রেন্ড লিস্ট অর্গানাইজ করা থাকে, তাহলে কিন্তু আপনি শেয়ার করার সময় আপনি সেভাবে শেয়ার করতে পারবেন, যে এক্সেপশন দিয়ে দেবেন যে কলিগ বাদে অন্য কেউ দেখবে। তাহলে কলিগদের লিস্ট যদি আলাদা করা থাকে, তাহলে সেই লিস্ট ধরে এটাকে বাদ দিয়ে দেওয়া যায়। আবার আরেকটা তথ্য শেয়ার করতে যাচ্ছেন, যে এটা আপনার আত্মীয় স্বজন বাদে সবাই দেখবে, বা শুধুমাত্র আত্মীয় স্বজন স্বজনরা দেখবে, অন্য কেউ দেখবে না। তাহলে শুধুমাত্র আত্মীয় স্বজনদের জন্য এই শেয়ারটা স্পেসিফিক করে দেওয়া যায়। এই অপশনে কিন্তু ফেসবুকে আছে। তো ফ্রেন্ড লিস্ট অর্গানাইজ, এটা আপনার ফেসবুকে গেলে আপনারা দেখতে পারবেন। এটা কিভাবে অর্গানাইজ করা যায় এটা আসলে দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমি জাস্ট আপনাদেরকে বলে রাখলাম, আপনারা এটা ফেসবুকে গিয়ে এটা দেখে নিতে পারবেন, যে ফ্রেন্ড লিস্ট কিভাবে অর্গানাইজ করা যায়, যে কোনো তথ্য কিভাবে স্পেসিফিকলি নির্দিষ্ট কোনো লিস্টের জন্য অথবা নির্দিষ্ট কোনো লিস্টের বাহিরে কিভাবে শেয়ার করা যায়, এটা কিন্তু আপনারা ফ্রেন্ড লিস্ট অর্গানাইজ থেকে জানতে পারবেন। এরপর আপনার পোস্ট প্রোফাইল কে দেখতে পারবে তার নিয়ন্ত্রণ করতে পারবেন, যে আপনার পোস্ট প্রোফাইল এটা কি পাবলিক, নাকি আহ, যে কোনো স্পেসিফিক শুধু ফ্রেন্ডরা দেখতে পাবে, বা ফ্রেন্ড লিস্টে যে কোনো একজন যে কোনো একটা লিস্ট যারা আছে ফ্রেন্ড লিস্ট অর্গানাইজ করা থাকলে আপনারা এইভাবে যে কোনো স্পেসিফিক করে তাদের জন্য দিতে পারবেন পোস্ট প্রোফাইল কে দেখতে পারবে। এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থার্ড পার্টি অ্যাপ পারমিশন করা। এটা কিন্তু অনেকে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে, জেনে হোক না জেনে হোক। অনেক সময় তথ্য আসে যে 80 বছর বয়সে আপনার চেহারা কেমন হবে, এটা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার ছবি ব্যবহার করে এআই ব্যবহার করে 80 বছরের একটা আপনার চেহারা কেমন হতে পারে এর একটা ছবি দেখা দিল। এটা আপনার কাছে খুব ভালো লাগলো দেখতে, খুব আপনি এনজয় করলেন। কিন্তু মিনহাইল যে আপনার ব্যক্তিগত তথ্য ফেসবুক থেকে নিয়ে গেল, বা আপনার ফেসবুকের প্রাইভেসি সেটিং এর কন্ট্রোল নিয়ে ফেললো, এটা আপনি খেয়াল করলেন না, কি কি তথ্য সে নিয়ে ফেললো। তো এইটা অনেকেই করেন, এবং হ্যাকিং এর উদ্দেশ্যে কিন্তু অনেকেই এ ধরনের ফানি অ্যাপ ফেসবুকে ছাড়ে। এবং ফেসবুক কিন্তু আপনাকে সেই অ্যাপে কি কি তথ্য
শেয়ার করছে সেটা কিন্তু একটা নোটিফিকেশন দেয় যে আপনি যে এই অ্যাপটা ব্যবহার করছেন, এই অ্যাপ কিন্তু সে আপনার ফ্রেন্ড লিস্ট ব্যবহার করছে, আপনার বার্থ ডেট ব্যবহার করছে, আপনার নাম ব্যবহার করছে, ইমেল অ্যাড্রেস ব্যবহার করছে, এগুলো কিন্তু একটা নোটিফিকেশন দেয়। আমরা নোটিফিকেশনটা অনেক সময়ই চেক না করেই বা এটা না দেখেই ওকে দিয়ে ফেলি। ফলে কি হয় যে সে আপনার সকল ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ফেলে এবং আপনি হ্যাকিং এর শিকার হন বা আপনাকে অন্যভাবে হ্যারাসমেন্ট করতে পারে বা করছে, অথবা আপনি একটা প্রোডাক্ট হয়ে যান, আপনাকে তথ্য ব্যবহার করে আপনাকে বিভিন্ন রকম প্রোডাক্টের অ্যাড চলে আসতে থাকে। তো এই জন্য ওই থার্ড পার্টি অ্যাপ ফেসবুকে এটা অনেক বেশি ব্যবহার হয়। এই থার্ড পার্টি অ্যাপের পারমিশন মাঝে মাঝে রিভিউ করতে হবে। এটা কিভাবে করতে হয় এটা সেটিং এ আপনি দেখতে পাবেন। এটা আসলে ডিটেলস এখানে দেখানো সম্ভব না। জাস্ট আপনাদেরকে জাস্ট দৃষ্টি আকর্ষণ করলাম যে থার্ড পার্টি অ্যাপের পারমিশনটা আপনাকে রেগুলারলি রিভিউ করতে হবে। এটা যে একবার দেখে রেখে দিলেন তাহলে কিন্তু হলো না, এটা কিন্তু রেগুলারলি রিভিউ করতে হবে। রেগুলারলি বলতে আমরা নর্মালি বলি যে প্রতি মাসে একবার হলেও আপনি এটা ফেসবুকের প্রাইভেসি সেটিং, ফ্রেন্ড লিস্ট এবং থার্ড পার্টি অ্যাপ পারমিশন এগুলো চেক করবেন। লোকেশন ট্র্যাকিং, অফলাইন ট্র্যাকিং এবং অ্যাড প্রেফারেন্স নিয়ন্ত্রণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অফলাইন ট্র্যাকিং কি এবং কিভাবে আপনাকে অফলাইন ট্র্যাক করে ফেসবুক, এটা নিয়ে কিন্তু আমরা আহ, গত ক্লাসে বলেছি। তো এর বাইরেও লোকেশন ট্র্যাকিং এবং অ্যাড প্রেফারেন্স এটা কিন্তু সেটিং থেকে নিয়ন্ত্রণ করা যায় যে যারা অ্যাড প্রদান করে তারা আপনার কোন কোন তথ্য দেখতে পারবে, কোন কোন তথ্য আপনার দিয়ে আপনাকে কাছে অ্যাড পাঠাবে, বা আপনি কোন অ্যাড গুলো দেখতে চান, কোন অ্যাড গুলো দেখতে চান না। ঠিক আছে, এই প্রেফারেন্স গুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, এগুলো সেটিং এ গেলে আপনি দেখতে পারবেন। সেটিং থেকে এগুলো নিয়ন্ত্রণ না করার কারণে অনেক সময় কিন্তু আমরা হ্যাকিং এর শিকার হয়। এটা আমরা আগে বলেছি যে সন্দেহজনক ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দিতে হবে। আপনার ফ্রেন্ড লিস্টে যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরিচিত ব্যক্তি থাকে, ফ্রেন্ড লিস্টে আপনি মাঝে মাঝে চেক করবেন যে ফ্রেন্ড লিস্টে কে কে আছে কারা নাই, কারা আপনার পরিচিত কারা অপরিচিত। অপরিচিত ব্যক্তিদেরকে বা সন্দেহজনক ব্যক্তিদেরকে বা অথবা ফেক আইডিদেরকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে ফেলতে হবে। কোন আইডি যদি ফেক হয় তাহলে তাকে রিপোর্ট করা যায় ফেসবুকে যে আইডিটা ফেক। প্রয়োজনে ফেক আইডিদের রিপোর্ট করতে হবে। তো এই বিষয়গুলো গেল হচ্ছে আহ ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কিভাবে হয়রানি হয় সেটা রোধে। এখন অ্যাকাউন্ট হ্যাক হওয়া, ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করি। এই প্রবলেমে অনেকেই পড়েন যে কিভাবে অ্যাকাউন্ট হ্যাক হয়। ঠিক আছে, কেন অ্যাকাউন্ট হ্যাক হয়? অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অন্যতম কারণ হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার না করা। এই শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আহ, আলাদা একটা ক্লাস করা সম্ভব বা এটা নিয়ে বিশদ আলোচনা করা সম্ভব। আপনি সংক্ষেপে বলে রাখি যে শক্তিশালী পাসওয়ার্ড বলতে কমপ্লেক্স পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ফেসবুকের সচরাচর আপনার অনেকে বার্থডে, মোবাইল নাম্বার, আপনার নাম, গ্রামের নাম বা সহজে অনুমান করা যায় এই বিষয়গুলো দিয়ে আপনি পাসওয়ার্ড তৈরি করেন। এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। বার্থডে, মোবাইল নাম্বার, আপনার নাম, পিতার নাম, গ্রামের নাম, যেসব তথ্যগুলো পাবলিক বা সবাই জানে এরকম কোনো তথ্য দিয়ে আপনার পাসওয়ার্ড তৈরি করা যাবে না। এবং পাসওয়ার্ড সহজে 1 2 3 4, তারপর ABCD বা একটা সুন্দর একটা নাম বা একটা ওয়ার্ড আপনি ব্যবহার করছেন, এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। পাসওয়ার্ড ব্যবহার করার সময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে শক্তিশালী পাসওয়ার্ড কি? শক্তিশালী পাসওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটা কমপক্ষে 8 ক্যারেক্টারের হতে হবে। 8টা ক্যারেক্টার থাকতে হবে শক্তিশালী পাসওয়ার্ডে, 8 থেকে বড় যত হতে পারে। আর বিষয় হচ্ছে এখানে অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার এবং একটা ডিজিট থাকতে হবে।
এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং ডিজিটের সমন্বয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তখন সে পাসওয়ার্ডকে আমরা বলি শক্তিশালী পাসওয়ার্ড। এরপরে অন্য ডিভাইস ব্যবহার শেষে আইডি লগ আউট করতে হবে। অনেক সময় আমরা আহ অন্য কারো পিসিতে যে ফেসবুকে লগ ইন করি, ফেসবুক দেখি, বা অন্য কারো মোবাইলে অনেক সময় ফেসবুকে লগ ইন করি, করে কি করতেছে যে লগ আউট না করে তখন কি হয়, সেই তথ্যগুলো কিন্তু যার মোবাইল আছে উনি আপনার ইউজার পাসওয়ার্ড দেখে ফেলতে পারবে। না যাচ্ছে যে তার আইডিটা আগে থেকেই ম্যালওয়্যারে আক্রান্ত, ম্যালওয়্যার কিন্তু তার আপনার ইউজার পাসওয়ার্ড গুলো সে নিয়ে ফেলতে পারবে। এজন্য অন্য কারো ডিভাইসে ফেসবুকে লগ ইন করলে বা অন্য কারো পিসিতে লগ ইন করলে অবশ্যই লগ আউট করতে হবে। তো লগ আউট অন্য কারো পিসিতে ব্যবহার করলে এটা ব্রাউজারটাকে ইনকগনিটো মোডে বা প্রাইভেট মোডে চালু করতে হয়। এটা আসলে ব্রাউজার সিকিউরিটির ক্লাস, ওটাতে ব্রাউজার সিকিউরিটি কোনো ক্লাস করে সেখানে আমরা ডিটেলস আলোচনা করব যে অন্য কারো পিসিতে ব্যাংকিং তথ্য বা সোশ্যাল মিডিয়াতে যদি আপনি লগ ইন করতে চান তাহলে অবশ্যই ইনকগনিটো মোডে করতে হবে, যাতে আহ, ওই পিসিতে কোনো তথ্য শেয়ার না থাকে। অ্যাপস ব্যবহারের সতর্কতা, ওই যে 80 বছর বয়সে কেমন দেখা যাবে আপনাকে, এই ধরনের থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি গেম মোবাইলে যেসব ফেসবুকে যেসব আসে, এগুলো ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যে এবং দেখতে হবে যে সেই অ্যাপস গুলো আপনার আসলে প্রয়োজন কিনা। প্রয়োজন না হলে এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং প্রয়োজন যদি নিতান্ত প্রয়োজন হয়, প্রয়োজনীয় অ্যাপ হয়, তাহলে সেই অ্যাপগুলো আপনার কি কি তথ্য নিয়ে নিচ্ছে ফেসবুক থেকে, এটা আপনাকে খেয়াল করতে হবে। খেয়াল করেই কিন্তু আপনাকে অ্যাপস ব্যবহার করতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেন না কেন, আমি এটা বলতে পারি যে বাংলাদেশের 99% মানুষের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব। তো যত বড়ই হয়, এবং আমার ইউজার আইডি পাসওয়ার্ডও হ্যাকাররা অনেক সময় নিয়ে ফেলছে, এবং এটা অনেকের ক্ষেত্রেই নেওয়া সম্ভব। এটা কোনো মানে কঠিন কাজই না। আপনাকে যদি টার্গেট করা হয় যে আপনার ফেসবুক ইউজারের পাসওয়ার্ড নিয়ে ফেলবো আমি, এটা খুব সহজেই বা একটু ট্রিক্স খাটিয়ে কিন্তু নিয়ে ফেলতে পারবো। কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে ফেললেই বা হ্যাকাররা যদি নিয়ে ফেলতে পারে, নিয়ে ফেললে যাতে অ্যাকাউন্টে লগ ইন করতে না পারে, এই জন্য টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে হয়। টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখলে কি হবে, যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যদি কোনো কারণে হ্যাকারের কাছে চলেও যায়, তারপরেও সে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। তো টু স্টেপ ভেরিফিকেশনটা কি? টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে যে আপনার ইউজারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, মোবাইল কল আসবে, অথবা এসএমএস এর মাধ্যমে একটা ওটিপি আসবে। এই ওটিপি ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। তো এই জন্য যে কেউ ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করলেই যাতে আহ পাসওয়ার্ড পেয়ে গেলে যাতে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে, এই জন্য অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে হবে। তো এখন এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করা সম্ভব। তা আমরা একটু ডিটেলস না দেখিয়ে এই টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা একটু ডিটেলস স্ক্রিনশট দিয়ে দেখাই এটা কিভাবে চালু করা যায়, তাহলে হয়তো অনেকের একটু বুঝতে সুবিধা হবে। তো টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য আপনার এই যে ফেসবুক অ্যাপের ডান দিকে কোনায় যে আপনার ছবি আছে, সেখানে ক্লিক করলে এই সেটিং এবং প্রাইভেসি নামে একটা অপশন পাবেন। সেটিং এবং প্রাইভেসিতে ক্লিক করলে প্রাইভেসি সেন্টার নামে একটা অপশন পাবেন। প্রাইভেসি সেন্টারে গেলে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কিন্তু একটা অপশন আসবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই অথেন্টিকেশনটা থেকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। যে আমি এর আগে যে বলেছিলাম যে প্রাইভেসি সেটিং বা সিকিউরিটি চেক আপ করতে হবে নিয়মিত, এটা করার জন্য কিন্তু যেখানে দেখার অপশন আছে যে সিকিউরিটি চেক আপ, লগ ইন অ্যালার্টস, ঠিক আছে, রিসেন্ট ইমেল, কোন কোন ইমেল ব্যবহার করা হয়েছে, কোথায় কোথায় থেকে লগ ইন করেছেন, এগুলো কিন্তু এই সিকিউরিটি চেকিং গুলো কিন্তু মাঝে মাঝে করতে হবে।
করলে আপনার কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে কিনা আপনি এটা বুঝতে পারবেন। তো এই জন্য এখন যেহেতু আমরা টু স্টেপ ভেরিফিকেশন আলোচনা করছি, টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা দেখাই যে টু স্টেপ অথেন্টিকেশনে ক্লিক করলে এরকম অপশন আসবে, পাসওয়ার্ড এবং সিকিউরিটি, এরপর আবার টু স্টেপ অথেন্টিকেশন গেলে এখান থেকে গেলেই ওখান থেকে আপনার মোবাইলে ওটিপি যাবে, মোবাইল থেকে এরপর আস্তে আস্তে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করতে হবে। তো এভাবে আপনার সবাই মোবাইলে টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু রাখবেন। বিশেষ করে যারা ফেসবুক পেজ বা ব্যবহার করেন, যারা পপুলার পারসন, হ্যাকাররা নর্মালি কি করে, যাদের ফেসবুক পেজ আছে, যাদের 2 মিলিয়ন 3 মিলিয়ন ফলোয়ার আছে, বা যারা পপুলার পারসন, তাদেরকে হ্যাক হ্যাক করার চেষ্টা করে। এই জন্য তাদের আইডিতে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা চালু থাকা জরুরি। তাছাড়া কিন্তু আপনাকে হ্যাকাররা হ্যাক করে ফেলতে পারবে। এখন কোনো কারণে আপনি দেখলেন যে অ্যাকাউন্ট আপনার হ্যাক হয়ে গেছে, আপনি সকল ইনফরমেশন সঠিক থাকা, সকল সিকিউরিটি ফিচার চালু থাকার পরেও কিন্তু আপনি হ্যাকিং এর শিকার হতে পারেন। যদি মনে দেখেন যে আপনার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে, আপনি আর লগ ইন করতে পারছেন না, বা আপনার ফেসবুক থেকে অনেকেই আনইউজুয়াল বিষয় এখানে পোস্ট হচ্ছে অটোমেটিকলি, তখন আপনি আসলে কি করবেন? অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে কি করবেন? তো 1 নম্বর যেটা কাজ করতে হবে, যত দ্রুত সম্ভব রিকভার করার চেষ্টা করতে হবে। এটা কোনো দেরি করা যাবে না, এটা রিকভার করতে হবে। তো অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করা যায়, এটার অনেকগুলো উপায় আছে। এটা নিয়ে আসলে ডিটেলস আলোচনা করা সম্ভব। এটা ফেসবুকে রিপোর্ট করতে হয়, তারপরে তারা বিভিন্ন ভাবে চেক করে। এটা কিন্তু আমাদেরকে অনেকে আমাদের, বিশেষ করে আমার কাছে অনেকে ফোন করছেন যে ভাই আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, কিভাবে রিকভার করবো। তখন তাদেরকে আমরা সাজেশন করছি যে এইভাবে আপনারা রিকভার করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে দেরি হয়ে গেলে যে প্রবলেম গুলো হওয়ার সেটা কিন্তু হয়ে যায়। এর জন্য যত দ্রুত সম্ভব আপনারা যদি মনে করে দেখেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তাহলে সেটা রিকভার করার চেষ্টা করতে হবে। এরপরে যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু 19 999 কল করে জানাতে হবে। সাইবার সিকিউরিটি, পুলিশের সাইবার সিকিউরিটি ডিভিশন আছে আলাদা, সেখানে কল করে সে- আপনাকে কিন্তু এটা জানাতে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এবং লোকাল থানায় জিডি করতে হবে। এটা কিন্তু এখন একটা আইনের বিষয়। এখন আপনারা জানেন যে সাইবার সিকিউরিটি আইন এখন চালু আছে বাংলাদেশে। সাইবার সিকিউরিটি আইনে কিন্তু আপনার ফেসবুক থেকে যদি রাষ্ট্রবিরোধী বা প্রচলিত আইন বিরোধী কোনো কিছু শেয়ার হয়, তাহলে কিন্তু আপনি কনভিক্টেড হয়ে যাবেন। এই জন্য আপনার উচিত হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিকভার করবেন, করতে না পারলে সঙ্গে সঙ্গে আপনি 999 ফোন করে জানাবেন, অথবা অথবা এবং লোকাল থানায় জিডি করবেন। জিডি করলে কি হবে যে আপনার ফেসবুক থেকে যদি আনইউজুয়াল কিছু হয়, তাহলে কিন্তু আপনার আইনগত দিক থেকে আপনি সেফ থাকবেন। যে আমি তো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, যে আমি আগে থেকে জানিয়েছি 999 এবং জিডিও করে রাখছি। এই স্টেপ গুলো নেওয়া থাকলে আপনি কিন্তু সেফ থাকবেন। এখন ফেসবুক কিন্তু এখন শুধুমাত্র জাস্ট মজা করার বিষয় না, এটা ফেসবুকের মাধ্যমেই অনেক কিছু হচ্ছে। দেশের সরকার পতন হয়ে গেল ফেসবুকের মাধ্যমে, সারা দেশের বা বিশ্বের ওয়ার্ল্ডে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে। এই জন্য ফেসবুককে হালকা করে দেখার কোনো আর সুযোগ নাই। ফেসবুক মানেই হচ্ছে আমার প্রোফাইল আইডি, মানেই হচ্ছে আমি। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আমার ফেসবুক প্রোফাইল মানেই হচ্ছে আমি। আমার ফেসবুক প্রোফাইল থেকে যা কিছু হচ্ছে সেটা আমি করছি। অতএব ফেসবুক প্রোফাইলের সকল কিছুর দায়ভার আমার, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং এভাবে কিন্তু আপনার ফেসবুককে সিকিউর করতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট হ্যাক হলে কিন্তু এটা রিপোর্ট করতে হয়। অর্থাৎ আপনার হ্যাক হয়ে গেছে এরকম ভাবে যে, মনে করেন আপনি লগ ইন করতে পারছেন, বাট আপনার ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে, আপনার নাম ব্যবহার করে, বা আপনার তথ্য ব্যবহার করে আরেকজন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করছে, তখন কিন্তু সেই অ্যাকাউন্টটা রিপোর্ট করে দিতে হয়। তাহলে এবং বন্ধু বান্ধবদেরকে দিয়ে কিন্তু ওটা রিপোর্ট করাতে হয়। অনেকে যখন রিপোর্ট করবে তখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। এই জন্য
ডুপ্লিকেট অ্যাকাউন্ট বা হ্যাকড অ্যাকাউন্ট আপনাকে রিপোর্ট করে এগুলোকে বন্ধ করাতে হয়। আবার কোনোভাবেই যদি রিকভার করতে না পারেন, যে অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে আর হ্যাক রিকভার করা যাচ্ছে না, তখন কিন্তু ফেসবুকে রিপোর্ট করে এটা জানাতে হয় যে আমার এটা অ্যাকাউন্টটা ছিল, এটা অন্যের হাতে চলে গেছে, এটা হ্যাক হয়ে গেছে, এটাকে আপনারা বন্ধ করে দেন। তখন তারা কিন্তু ফেসবুক আরো কিছু ভ্যালিড চেক করে আসলে আপনার আহ, দাবিটা সঠিক কিনা। এটা চেক করার পরে সে কিন্তু ফেসবুক একসময় এটাকে বন্ধ করে দেয়। এরপরে অন্য ডিভাইস থেকে লগ আউট করতে হবে, অন্য কারো ডিভাইসে লগ ইন করলে অবশ্যই লগ আউট করতে হবে। এছাড়াও আপনার রিকভার করার পরে আহ, ফেসবুক মনে করেন যে একটা হ্যাক হয়ে গেছিল, হ্যাক হয়ে যাওয়ার পরে আপনি লগ ইন করতে পারছেন। লগ ইন করার পরে কিন্তু আপনার প্রথম কাজ হচ্ছে লগ আউট আদার ডিভাইস নামে একটা অপশন আছে, আপনি সেটিং গেলে দেখতে পারবেন। আপনি যে পিসিতে যে ডিভাইসে লগ ইন আছেন সেই ডিভাইস ছাড়া বা সেই মোবাইল ছাড়া সকল ডিভাইস সে যদি অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে আপনার ফেসবুকে, তাহলে যেটা অটোমেটিক লগ আউট হয়ে যায়, সে একটা অপশন আছে, সেটা করতে হবে। তাহলে হ্যাকারদের মোবাইলে বা হ্যাকারদের ল্যাপটপে যদি আপনি লগ ইন অবস্থায় থাকেন, তাহলে সেটা লগ আউট হয়ে যাবে। এবং হ্যাক হলে অবশ্যই আপনার রিকভার করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে হবে। পাসওয়ার্ড আগে যেটা ছিল অবশ্যই এটা চেঞ্জ করে ফেলতে হবে, এবং কম্পারেটিভলি আরো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কারণ যে হ্যাকারের কাছে কিন্তু তার কারেন্ট পাসওয়ার্ড অলরেডি রয়ে গেছে। এই পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে না করেন, তাহলে কিন্তু আবার হ্যাকাররা হ্যাক করে করে ফেলবে। এই জন্য হ্যাকড অ্যাকাউন্ট রিকভার করার পরে প্রথম কাজ হচ্ছে এই পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে ফেলা। পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, অন্য ডিভাইসে লগ আউট করে ফেলতে হবে, করে তারপরে আপনাকে এরপরে কাজটা করতে হবে কি, থার্ড পার্টি অ্যাপ এরকম যে আহা অ্যাপ বা এই যে 80 বছর বয়সে কেমন দেখা যায় আপনাকে, এই ধরনের যত অ্যাপ আছে থার্ড পার্টি অ্যাপ, এই অ্যাপগুলো রিভিউ করতে হবে যে কোন অ্যাপ কি তথ্য ব্যবহার করছে আপনার মোবাইলে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এগুলো একটু রিভিউ করতে হবে। কোনোটাকে যদি সন্দেহজনক মনে হয়, তাহলে সেই অ্যাপগুলোকে রিমুভ করে দিতে হবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ফেক প্রোফাইল ব্লক ও রিপোর্ট করতে হবে। এটা আমরা আগে বলেছি যে ফেক প্রোফাইল যদি থাকে আপনার নামে, তাহলে সেগুলো ব্লক করে ফেলতে হবে এবং রিপোর্ট করতে হবে। বা অন্য কোনো বন্ধুদেরও যদি দেখেন যে বা এই ফ্রেন্ড লিস্টে একটা প্রোফাইল আছে আবার এটা ফেক, তাহলে সেটাকে ব্লক করে ফেলবেন এবং রিপোর্ট করবেন ফেসবুকে। এইগুলো অ্যাকাউন্ট হ্যাকের বিষয়। এখন আসছে ভুয়া খবর। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ফেসবুক কিন্তু ভুয়া খবর বা গুজব বা ফেক নিউজ কিন্তু ছড়াছড়ি। এখন আপনি যখনই ফেসবুকে স্ক্রল করছেন, তখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ পেলেন, মনে করেন যে এই ডক্টর ইউনূস মারা গিয়েছে, এরকম একটা নিউজ পেলেন, বা ডক্টর ইউনূস পদত্যাগ করছে, বা ডক্টর ইউনূস পালিয়ে গেছে, এরকম নিউজ পেলেন। তা এই নিউজটা সঠিক কিনা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, বা এটা ভুয়া কিনা এটা জানতে হবে। এটা না জেনে যদি আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু এটার দায়ভার কিন্তু আপনার উপরে এসে পড়ে। এটা সাইবার সিকিউরিটি আইনে কিন্তু ভুয়া নিউজ শেয়ার করা এটা কিন্তু অপরাধ। এজন্য আপনাকে কোনটা ভুয়া নিউজ, কোনটা আহ, সঠিক নিউজ, এটা আইডেন্টিফাই করতে হবে। করতে না পারলে কিন্তু আপনি আইডেন্টিফাই না করে যদি শেয়ার করেন বা লাইক করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি কনভিক্টেড হবেন। তো যারা ভুয়া খবর ছড়ায় তারা কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে কিন্তু ভুয়া খবর ছড়ায়। তো ভুয়া খবর কি কি উপায়ে ছড়ায়? নর্মালি ফেসবুক, ইউটিউব, ভুয়া ওয়েবসাইট এবং গণমাধ্যমের মাধ্যমে অনেক সময় ছড়ায়। তো সবচেয়ে বেশি ছড়ায় হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো ভুয়া খবর চেনার উপায়, আপনি কিভাবে ভুয়া খবর চিনবেন? তো ভুয়া খবর চেনার উপায় ডিটেলস আসলে একটা চ্যাপ্টারে আমার যে বইয়ের কথা এর আগে বলেছিলাম, ওই বইয়ে আলোচনা করা আছে, ছবি সহ বিভিন্ন আহ রেফারেন্স দিয়ে বা বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানো আছে যে কিভাবে ভুয়া খবর চেনা যায়। তো নর্মালি যে বিষয়গুলো হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, ঠিক আছে,
ফেক নিউজ দেখা যায় কোনো লি- মানে অনেক যে মিডিয়া আছে, নির্ভরযোগ্য গণমাধ্যম, সেগুলোতে না এসে ফেসবুকেই নিউজটা আসছে। তখন এই ধরনের নিউজগুলো ভুয়া হওয়ার সম্ভাবনা থাকে। উত্তেজনাপূর্ণ শিরোনাম, যে এক্সাইটিং নিউজ, যে শেখ হাসিনা মারা গিয়েছে বা ডক্টর ইউনূস পালিয়ে গিয়েছে, অথবা কোনো আহ আহ, কারো গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিডিও ফাঁস হয়েছে, এই ধরনের উত্তেজনাপূর্ণ শিরোনাম থাকলে বুঝতে হবে যে এটা ফেক হওয়ার সম্ভাবনা আছে। এটা আপনাকে আর একটু যাচাই বাছাই করে তারপর শেয়ার করতে হবে। এরপরে হচ্ছে শিরোনামের সাথে বিষয়বস্তু বা তথ্যের অসংলগ্নতা। আপনি একটা নিউজ দেখলেই আপনি শেয়ার করবেন তা না, এটা তো ডিটেলস ডেসক্রিপশন যেটা আছে বা যে ছবি ব্যবহার করছে সেটা সঠিক কিনা, এটা মানে ইরিলিভেন্ট যদি হয়, সে মানে টাইটেল আছে এক ধরনের, ভিতরে তথ্য আরেক ধরনের, তখন বুঝতে হবে যে এটা আসলে ফেক নিউজ। বা এটার আহ, তথ্যের অসংলগ্নতা থাকলে এটা বুঝতে হবে এটা ফেক নিউজ এবং সেটা শেয়ার করা যাবে না। সন্দেহজনক ওয়েবসাইট ইউআরএল, সন্দেহজনক ওয়েবসাইট ইউআরএল আসলে কিভাবে চিনবেন এটা আমরা আলোচনা করতেছি। যে যে নিউজটা শেয়ার হচ্ছে সেটা লিঙ্কটা গিয়ে দেখলে যে লিঙ্কটা আসলে সন্দেহজনক, তখন এটা আপনাকে এই নিউজটা শেয়ার করা যাবে না বা এটা কারোর সাথে শেয়ার করা যাবে না। তা আসলে এটা আমরা মুসলমান হিসেবে আমরা জানি যে আমরা এটা জানি যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো সে তা যাচাই না করেই প্রচার করলো। শেয়ার করা কিন্তু একটা প্রচার করা। আপনি একটা নিউজ পেলেন, তা যাচাই না করে শেয়ার করাও কিন্তু এটা আমাদের আহ ইসলামের মৌলিক যে নিয়ম আছে সেটা কিন্তু পরিপন্থী। অর্থাৎ আমাদের ইসলামে কিন্তু এটা নিষেধ যে কোনো নিউজ পেলে সঙ্গে সঙ্গে এটা শেয়ার করে দেওয়া, এটা তথ্য যাচাই না করা। তো এই জন্য, এবং এটার ক্ষেত্রে কিন্তু ইসলামে কিন্তু তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, যে আপনি একটা শুনলেন এবং বা একটা নিউজ পেলেন সঙ্গে সঙ্গে শেয়ার করে দিলেন। তো এই ক্ষেত্রে কিন্তু ইসলামে আমাদেরকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই জন্য আপনাকে অবশ্যই এটা কোনটা অ্যাকচুয়াল নিউজ, কোনটা ফেক নিউজ, এটা অবশ্যই আপনাকে চিনতে হবে, জানতে হবে। তো ফেক নিউজ চেনার আরেকটা বিষয় হচ্ছে যে খবরের সাথে সন্দেহজনক ছবি। খবর আছে এক ধরনের, তো ছবি আছে আরেক ধরনের, বা ছবি আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে, তখন কিন্তু এটাকে ভুয়া নিউজ হওয়ার সম্ভাবনা আছে। তো সন্দেহজনক ছবি কিভাবে আইডেন্টিফাই করবেন এটা আমরা পরে আলোচনা করতেছি। এখন আমরা সন্দেহজনক ওয়েবসাইট ইউআরএল কিভাবে চেক করবেন এটা আপনাদেরকে একটু দেখাই। যে একটা নিউজ ধরেন একটা ইউআরএল থেকে শেয়ার হয়েছে, ওয়েবসাইট একটা ধরেন, আহ, এখন তো অনলাইন মিডিয়া বা অনলাইন নিউজ পোর্টালের অভাব নাই। ধরেন একটা অনলাইন নিউজ পোর্টাল থেকে শেয়ার হয়েছে যে ডক্টর ইউনূস পালিয়ে গিয়েছেন, তাহলে এই নিউজ পোর্টালের ইউআরএলটা এটা আসলে সঠিক কিনা এটা কিভাবে যাচাই করবেন? করার জন্য কিন্তু একটা লিংক আছে, whois.ican.org। আপনি এটা ওয়েবসাইটের ইউআরএল ক্লিক করলে, লিখে ইন্টার দিলে এ ধরনের একটা চেক বক্স আসবে। এখানে যদি ওই লিঙ্কটা যদি দিয়ে রাখেন, নিউজের লিংক বা ওয়েবসাইট নিউজ পোর্টালের ইউআরএলটা যদি লিখে এখানে এই বক্সের মধ্যে লিখে আপনি যদি লুক আপে ক্লিক করেন, তাহলে কিন্তু এ ধরনের অনেক ইনফরমেশন পাবেন। এই ইনফরমেশনের মধ্যে যে ইনফরমেশন আপনাকে চেক করতে হবে যে ক্রিয়েট ডেট। যে মনে করেন যে আহ, স- আজকেই একটা নিউজ শেয়ার হয়েছে যে ডক্টর ইউনূস পালিয়ে গিয়েছে, এবং সেই নিউজটা একটা ওয়েবসাইট থেকে শেয়ার হয়েছে। ওয়েবসাইটটা দেখছে যে অনেক সুন্দর, অনেক নিউজ আছে এরকম। তো এই ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে যদি আপনি ক্লিক করেন এবং দেখেন যে এটা দুই একদিন আগে বা তিন চার দিন আগে এটা ক্রিয়েট হয়েছে, তাহলে বুঝতে হবে যে এটা আসলে ফেক হওয়ার সম্ভাবনা আছে। কারণ দুই একদিন আগে যদি ক্রিয়েট হয় তাহলে অবশ্যই এটা ফেক নিউজ ছড়ানোর উদ্দেশ্যে কিন্তু এটা তৈরি হয়েছে এই ওয়েবসাইটটা, এটা বোঝা যায়। এবং তখন এটা এই নিউজটা শেয়ার করা যাবে না। এরপর খবরে ব্যবহৃত ছবির উৎস কিভাবে চেক করবেন? যে যে কোনো খবরে
যে ছবি আছে সেটা অথেন্টিক কিনা বা এটা সঠিক ইমেজ কিনা, এটা চেক করার জন্য একটা গুগলের একটা লিংক আছে, image.google.com। এটা একটু ভালো করে আপনারা সবাই শুনবেন, এটা আসলে আমাদের সবার জানা দরকার। যে image.google.com এ যে ওই ছবিটা, যে ছবিটা আপনি চেক করতে চাচ্ছেন এটা সঠিক কিনা, ওটা আগে থেকে আপনার মোবাইলে বা ল্যাপটপে সেভ করে নেবেন। নেওয়ার পরে এই image.google.com লিখে সার্চ করলে ইন্টারনেটে এরকম একটা আসবে, সেখানে এখানে ইমেজ একটা অপশন আছে। এখানে ক্লিক করলে ছবিটা যদি আপনি অ্যাটাচ করে সাবমিট দেন, তাহলে এই ছবিটা কোথায় কোথায় আছে, কোথা থেকে অরিজিনালিটি নেওয়া হয়েছে, এটা আগে অন্য কোথাও কোনো নিউজে পাবলিশ হয়েছে কিনা, ঠিক আছে, তখন কিন্তু আপনি এটা জানতে পারবেন। তো এই জন্য আহ, আপনাকে যে কোনো নিউজ শেয়ার করার আগে আপনার এই নিউজটা ফেক কিনা এটা বহুভাবে চেক করতে হবে। এটার টাইটেলের সাথে ডিসক্রিপশনের কোনো মিল আছে কিনা এটা দেখতে হবে। তারপর আহ ছবিটা ঠিক আছে কিনা, বা যে ইউআরএল থেকে এটা নিউজটা পাবলিশ হয়েছে সেই ইউআরএলটা ঠিক আছে কিনা, এই সব কিছু চেক করে দেখে যখন মনে করবেন না এটা নিউজটা আসলে অথেন্টিক, তখন আপনি শেয়ার করতে পারেন, নতুবা এটা শেয়ার করা যাবে না। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিহারযোগ্য বিষয়াদি আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা আহ, করতেছিলাম, যে ফেসবুকে কি কি করা যাবে বা কি করা যাবে না, তা আমরা অলরেডি অনেক বিষয় আলোচনা করেছি, যে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, আহ, যে কোনো নিউজ দেখলে শেয়ার করা যাবে না, বা অপরিচিত কোনো ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে না, নিয়মিত ফেসবুক সিকিউরিটি চেকিংটা নিয়মিত বা চেক করতে হবে, প্রাইভেসি সেটিংটা নিয়মিত রিভিউ করতে হবে, থার্ড পার্টি অ্যাপ কোনো আছে কিনা আপনার ফেসবুক কানেক্টেড সেগুলো মাঝে মাঝে রিভিউ করতে হবে। এই কাজগুলো কিন্তু সবসময় রিভিউ করতে হবে। এর সাথে সাথে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে জাতীয় ঐক্য চেতনায় আঘাত লাগতে পারে এমন কোন ধরনের কন্টেন্ট পোস্ট করা যাবে না। কোন ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লাগতে পারে, বা ধর্মনিরপেক্ষতার নীতি, এটা আসলে সাইবার সিকিউরিটি নীতিতে আগে ছিল এভাবে, এবং সাইবার সিকিউরিটি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা বা সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক কোনো কন্টেন্ট বা পোস্ট করা যাবে না। কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে ছোট করে এমন কোনো কন্টেন্ট পোস্ট করা যাবে না। লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশন হয় এ ধরনের কোনো বিতর্কমূলক পোস্ট বা কন্টেন্ট পোস্ট করা যাবে না। জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি হতে পারে এমন কোনো কন্টেন্ট পোস্ট করা যাবে না। এই ছিল আমাদের আজকে ক্লাস, যে আমরা আসলে যে একজন স্মার্টফোন ব্যবহারকারীকে কি কি বিষয় জানতে হবে। এখানে যে 8টা বিষয় আছে এর মধ্যে প্রথমটা বিষয় ডিভাইস বা স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আলোচনা করলাম সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা নিয়ে। এখন এই সবগুলো বিষয় আসলে আমাদের জানা দরকার। তো এই বিষয়গুলো আসলে কিভাবে জানবো, এই বিষয়টা আমরা আহ আগেও বলেছিলাম যে একটা বই আছে আপনাদের, সাইবার সবার জন্য সাইবার নিরাপত্তা। এই বইতে সবগুলো বিষয় প্রায় আলোচনা করা আছে। আপনারা ইচ্ছে করলে এই বইটা একটু দেখতে পারেন, এই ওয়েবসাইটে গিয়ে এই বইটা নিতে পারবেন। আহ এটা ইবুক, ইবুকটা থেকে করা হয়েছে এই কারণে যাতে সবাই পড়তে পারে, এই কারণে। তো এখন প্রশ্নোত্তর সেকশন, কারো কোনো কোশ্চেন থাকলে আহ আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ করলে আমি তাকে কোশ্চেন করার সুযোগ দেবো আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন।
সম্ভবত কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, যেটা আপনি বলেছেন তারপর একটা বলার জন্য, সেটা হচ্ছে আপনার যে যে ফেসবুক, ইউটিউব বা আপনার অন্যান্য ওয়েবসাইট যেগুলো গণমাধ্যমে, যদি নিউজটা আসলে অ্যাকচুয়াল কিনা, সেটা ফেক কিনা, সেটা বোঝার জন্য কি কি ওয়ে আছে? সেটা নিয়ে তো আমরা আলোচনা করলাম যে ফেক বোঝার জন্য আপনাকে কিছু কমন সেন্স বিষয়টা কাজে লাগাতে হবে, যেটা আসলে দেখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিউজ হচ্ছে কোনো মানে পপুলার নিউজ মিডিয়ায়, যেগুলো আমাদের মেইন গণমাধ্যমে আসে নাই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আছে, এটা নিয়ে ভুয়া হতে পারে। এক্সাইটমেন্ট টাইটেল আচ্ছা, থাকতে পারে, শিরোনামের সাথে বিষয়বস্তু বা তথ্যের অসংলগ্নতা থাকতে পারে, ও সন্দেহজনক আমার ওয়েবসাইট বা ইউআরএল হতে পারে, এবং আমার একটা ছবিটা ইয়ে হতে পারে। তো এই বিষয়গুলো কিভাবে চেক করতে হবে আমি তা একটু বললাম, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আর কি। আম- আমার জি, আমার একটা আরেকজন। প্রশ্ন আছে। এক্সকিউজ মি, জি আমার জি একটা বলেন। প্রশ্ন আছে। জি জি ওই ওই যে নোটে যদি লেখা থাকে, আমার মোবাইলের নোট আছে না কিছু, যেমন কালার নোট বা অন্যান্য নোট আছে, জি 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 ওই নোটে জি জি যদি জি ইনফরমেশন লেখা থাকে, ওইগুলি কি হ্যাক করতে পারবে? ওই নোটটা এখন আপনার ইয়েতে দেখতে হবে যে নোট নর্মালি হ্যাক করতে পারার কথা না, কিন্তু আপনার যে মোবাইলে অ্যাপ পারমিশন ম্যানেজমেন্ট, গতকাল ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম যে পারমিশন ম্যানেজমেন্টে যে দেখতে হবে যে কোনো অ্যাপের নোটে কোনো পারমিশন আছে কিনা, বা নোটে যে মোবাইলের সেটিং এ গেলে দেখতে পারবেন যে আপনার নোটটা কোন কোন অ্যাপ রিড করতেছে, আপনার লেখা নোটগুলো। এই নোটগুলো যদি এমন অ্যাপ ব্যবহার করে, এবং একটা মনে করে একটা গেমের পারমিশন আছে নোটে, সে গেম তো সে ইয়ে করতে পারবে, কিন্তু গেমটা দেখা যাচ্ছে যে আপনি এটা আসলে সন্দেহজনক গেম। ক্লাস শেষ, এবার আমাদের তো ক্লাসে এই জন্য তো এই জন্য আহ, আপনাকে মোবাইলের পারমিশন ম্যানেজমেন্টটা আপনাকে চেক করতে হবে আর কি। নোটে না না লেখাই ভালো নাকি? নোটে, পার্সোনাল হ্যাঁ, ইনফরমেশন। নোটে বলতে আপনার মোবাইলের অ্যাক্সেস যদি অন্য আহ, কি ধরনের সেন্সিটিভ ইনফরমেশন লিখতেছে সেটা একটা বিষয়। ইউজার নেম পাসওয়ার্ড নর্মালি না লিখে রাখা ভালো। না, আচ্ছা ঠিক আচ্ছা, জি। আছে। জি, থ্যাংক ইউ। স্যার আমাদেরকে স্লাইডটা ধন্যবাদ। একটু দিয়ে, স্লাইডটা একটু দিয়ে। আচ্ছা, এরপর কেউ কোনো কোশ্চেন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বলছিলাম যে একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, জি জি টুইটার, ইনস্টাগ্রাম আমরা যে অ্যাপস গুলো ইউজ করি, সেক্ষেত্রে জি জি কি আমাদের ফেসবুক ইউজ করার ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিক এটা যদি আমরা করে চালু রাখি, তাহলে সেক্ষেত্রে তো হ্যাক থেকে আমরা নিরাপত্তা পেতে পারি, তাই না? টু টু ফ্যাক্টর ফ্যাক্টর অথেন্টিক। অথেন্টিকেশন চালু করলে ফেসবুক হ্যাক হওয়া থেকে নিরাপদ থাকতে পারবেন, কিন্তু তথ্য যাবে। আপনাকে সাইবার সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটির একটা মানে একটা থিওরি আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো বিষয় কিন্তু 100% সিকিউর না, কোনো সিস্টেমই 100% সিকিউর না। হ্যাঁ, এটা 99.99% সিকিউর হতে পারে, কিন্তু চেঞ্জ 100% আছে, কখনো হবে না। থাকবেই। তো এই জন্য টু ফ্যাক্টর চালু রাখলে আপনার সে ফেসবুকের নিয়ন্ত্রণ নিতে পারবে না, বাট থার্ড পার্টি অ্যাপ তো আপনার তখন সে যদি আপনি অ্যালাউ করে থাকেন, তাহলে তো আপনার বার্থ ডেট, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম, এগুলো কিন্তু সে পড়ে ফেলতে পারবে যদি আপনার পারমিশন দেওয়া থাকে। সে তখন কিন্তু আর লগ ইন করতেছে না, আপনার ফেসবুক হ্যাক করতেছে না, বাট আপনার তথ্যগুলো সে নিয়ে যাচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে এই তথ্যগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে অনেক সময় আহ বিপদে ফেলতে পারে। আপনার কোনোভাবে যদি ক্রেডিট কার্ডের ইনফরমেশন পেয়ে যায়, একটা এক্সাম্পল দিই, যে কোনো কারণে আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা পেয়ে গেছে, এবং আপনার বার্থডে জানে, আপনার নাম জানে, এবং আপনার ইমেল অ্যাড্রেস জানে, তাহলে কিন্তু একটা ডুপ্লিকেট কার্ড তৈরি করা সম্ভব ইজিলি। জি জি, এটা তো ইজিলি সম্ভব। একটা জি জি অ্যাকাউন্টের তথ্য যদি ইনফরমেশনটা, হ্যাকিংটা খুবই মারাত্মক। যদি জি জি ইনফরমেশনটা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ইনফরমেশনটাকে হাইড করে রাখার জন্য এই যে আমি হুম। যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা বলেছিলাম, এটা ছাড়াও আর কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা আর যেটার মাধ্যমে হচ্ছে আমরা। আছে আছে আছে, এটা ওই যে আমরা তো ডিটেলস শুরুর দিকে বলেছিলাম যে ফেসবুকের প্রাইভেসি পলিসি, একটা সেটিং এ গেলে দেখবেন যে প্রাইভেসি পলিসি মানে প্রাইভেসি সেন্টার নামে একটা অপশন আছে, ওখান থেকে আপনার ফেসবুকের সকল ইনফরমেশন কিভাবে আপনি শেয়ার করতে যাচ্ছেন সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব।
যে কোনটা কে দেখতে পাবে, কে দেখতে পাবে না, কতটুকু দেখতে পাবে, সবকিছু ওইখানে প্রাইভেসি সেন্টার থেকে এটা কনফিগার করে নিতে হবে, এবং এটা যেমন আমি মাঝে মাঝে আমার রিভিউ করতে হবে। যেমন আমার আমার এফবি আইডিতে, আমার ফেসবুক যে আইডি চালাই আমি, সেই আইডিতে আমি আমার মোবাইল নাম্বার যেটা ছিল সেটাকে আমি অনলিমি করে রেখেছি, অর্থাৎ আমি জি আমি জি জি, প্রাইভেট সেন্টার থেকে আমি অনলাইন করে রাখছেন, তার মানে এটা আর কেউ দেখতে পারবে না। ঠিক আছে, এইভাবে আপনার মোবাইল নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেস এগুলো অনলিমি করে রাখা দরকার, বার্থ ডেটা অনলিমি করে রাখা দরকার। ঠিক আছে, ওগুলো করে রেখেছি। এগুলো এগুলো এই তিনটা গুরুত্বপূর্ণ জিনিস গেলেই তো আমার যে বিশেষ করে কার্ড বলেন, আমার অ্যাকাউন্ট বলেন, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট জি বলেন, জি সবগুলোই তথ্য চলে যেতে পারে, তাই নাকি? বলেন ভাই। জি 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 আচ্ছা, আরেকটা প্রশ্ন, লাস্ট একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে জি আমরা বিশেষ করে ফেসবুকে, বিশেষ করে এই যে তথ্য ইউআরএল এর ক্ষেত্রে, বিশেষ করে ফিশিং, আমরা যে টোপ জি জি ধরনের জাতীয় যে ফিশিং জাতীয় যে লিঙ্ক গুলো আসে, সেগুলোর সাথে তো জি আমরা বুঝতে পারি যে প্রশ্নের যে টাইটেলের সাথে ইউআরএল গুলো ঠিক থাকে না, অনেক সময় জি জি বিভিন্ন ইউআরএল থাকে, তাহলে এটা আমরা অবশ্যই সেখানে ইন হব না। জি জি জি, থ্যাংক ফিশিং ইউ, লিগ ধন্যবাদ। আপনাকে এড়িয়ে চলতে হবে। জি, জি, থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। জি জি, বলেন প্লিজ। আচ্ছা, আমরা যেহেতু মোবাইল ফোনে বিভিন্ন ব্যাংকের অ্যাপস গুলো ব্যবহার করি ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে, এনপিএসবির ক্ষেত্রে, যেমন জি 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 বিভিন্ন ব্যাংক 5 লাখ টাকা পর্যন্ত এনপিএসবি করা যায়। তো জি এখানে জি জি কিছু ব্যাংকের সিকিউরিটি হচ্ছে যে তোমার ওটিপি, ওটিপিটা আসলে থ্রু মেইল অথবা এসএমএস জি ফান্ডটা জি ট্রান্সফার হয়ে যায়। সেক্ষেত্রে এই জি অ্যাপস জি গুলো ব্যবহারের ক্ষেত্রে মানে কি করলে আরেকটু সিকিউর থাকা যাবে? আচ্ছা, এটা নিয়ে আমরা গত ক্লাসে কিছু আলোচনা করছি। তারপরে ওই পেমেন্ট, অনলাইন পেমেন্ট ইনফরমেশন যে সিকিউরিটি, এটা নিয়ে আলাদা একটা ক্লাস আছে। তারপরে আমি এখানে একটু বলে রাখি যে আহ, আপনার ওটিপি যে আপনার এসএমএস এ আসে, হ্যাকার যদি আপনাকে টার্গেট করে, তাহলে কিন্তু এই ওটিপিটাও কিন্তু পড়ে ফেলতে পারবে। হাউ এটা ক্যান ইটস ওটিপিও পসিবল? পড়ে ফেলা সম্ভব। ঠিক আছে, কিভাবে? তো এই জন্য, হ্যাঁ, এটা আপনি যখন যে কোনো একটা গেম, মনে করেন গেম ডাউনলোড করছেন, গেম ডাউনলোড করার সময় গেমটা আসলে একটা ম্যালওয়্যার গেম, এটা আপনি খেয়াল করেন নাই। ঠিক আছে, সে আপনার কাছে এসএমএস এর পারমিশন চাইলো যে এসএমএস পড়ার, আপনি এটা এসএমএস পড়ার ইনফরমেশন বা এটা পারমিশন দিয়ে দিয়েছেন মোবাইলে। হুম। তখন কি হবে যে আহ, আপনি আপনার মোবাইলে এসএমএস ওটিপি আসছে, এবং এই গেমের মাধ্যমে সে কিন্তু ওই ওটিপিটা পড়ে সে তার সার্ভারে পাঠিয়ে দিতে পারছে, এরকম পাঠিয়ে দিতে পারে। এবং বাংলাদেশে এই ধরনের ঘটনা হয়েছে, এবং একটা বড় কোম্পানির ক্ষেত্রে এই ধরনের হয়েছে, তারা এরকম এসএমএস পড়ে তার বাইরের সার্ভারে নিয়ে যায়। এটা নিয়ে অনেক আহ মামলা মোকদ্দমা হয়েছিল, এই ধরনের ঘটনা কিন্তু হয়েছে। তো এই জন্য আপনি কোনো অ্যাপকে কি ধরনের পারমিশন দিচ্ছেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এরপরেও যে অ্যাপ আমরা লক, অ্যাপ লক আর একটা অপশন আছে। অ্যাপ, আপনার পেমেন্ট অ্যাপ গুলো নর্মালি অ্যাপ লক দিয়ে কিন্তু এটা লক করে রাখতে হয়। আপনার ইউজার নেম, মোবাইলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন করার পরে কেউ যাতে অ্যাপ লক ছাড়া এই ফিনান্সিয়াল অ্যাপগুলো যাতে ওপেন করতে না পারে, থার্ড আর একটা লক সিস্টেম ব্যবহার করতে হয়, এটা করা উচিত। এছাড়াও আপনার প্রত্যেক অ্যান্ড্রয়েড সিস্টেমে পেমেন্ট, সিকিউর পেমেন্ট ইনফো বা পেমেন্ট অ্যাপ আলাদা একটা অপশন আছে। এটা প্লে প্রোটেক্টে গেলে দেখতে পাবেন, এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো সেখান থেকে কিন্তু পেমেন্ট ইনফরমেশন সিকিউর করার আলাদা একটা অপশন আছে, এটা করতে হয়। এবং এটা করলে কোনো কারণে আপনার এই পেমেন্ট অ্যাপগুলো যদি কোনো কারণে হ্যাক হয়, তাহলে কিন্তু আপনার মোবাইল আপনাকে নোটিফাই করবে যে আপনার পেমেন্ট অ্যাপটা হ্যাক হয়েছে। ঠিক আছে, এই সতর্কতাগুলো আপনাকে মাথায় রাখতে হবে। মানে সতর্কতা ঠিক আছে, মানে তালা লাগার ব্যবস্থা, বাট তারপরেও হচ্ছে গিয়ে মানে এটা মোবাইলে দিয়ে এই ধরনের লেনদেন গুলো করা ঝুঁকিপূর্ণ, সব সব মিলিয়ে। সব মিলে ঝুঁকিপূর্ণ এটা তো বলা মানে এটা বলা যাবে না এক বাক্যে, আবার এক বাক্যে এটাও বলা যাবে না যে 100% সিকিউর। আমি যে শুরুতে একটা কথা বলেছিলাম যে কোনো কিছুই 100% সিকিউর না। আপনাকে সিকিউরিটি পলিসি গুলো আপনাকে
আপ টু ডেট থাকতে হবে পলিসিগুলো সম্বন্ধে, বা হ্যাকাররা কত উপায়ে হ্যাক করতে পারে, হ্যাকিং টেকনিক গুলো সম্বন্ধে আপনাকে সবসময় আপ টু ডেট থাকতে হবে। এবং এই বিষয়ে আপনাকে যে পলিসিগুলো বিভিন্ন সময় দিয়ে থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আপনাকে মেনে চলতে হবে। ঠিক আছে, এগুলো মেনে চললে আপনি নিরাপদ থাকবেন। হ্যাকাররাও দিনে দিনে তারাও আপ টু ডেট হচ্ছে। সাইবার ওয়ার্ল্ড, যেটা সাইবার সিকিউরিটি যে ওয়ার্ল্ড, এটা কিন্তু আস্তে আস্তে এটা ইমপ্রুভ হচ্ছে, দুই দিকে ইমপ্রুভমেন্ট চলতেছে। তো এটার কিন্তু আপার লিমিট নাই, এটা চলতে থাকবে এভাবে। ধন্যবাদ। জি, এরপরে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি। যে সবাই আপনারা মনোযোগ সহকারে শুনেছেন বা ক্লাসে অ্যাক্টিভ ছিলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের আপনারা চাইলে হয়তো পরে আরেকটা কোনো ক্লাস আমরা এভাবে আয়োজন করব। আর এরপরে ডিটেলস বিষয়গুলো আপনার অ্যাট এ গ্লান্স দেখতে চাইলে বা পড়ে ফেলতে চাইলে আপনারা ওই ইবুকটা দেখতে পারেন। ইবুক দেখলে হয়তো আশা রাখি যে আপনারা সব বিষয়ে আহ জানতে পারবেন আর কি। তো সবাইকে ধন্যবাদ। আমাদেরকে একটু স্লাইড ডেটটা দিয়ে। তো সবাইকে ধন্যবাদ, এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হুম।